প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই বাসায় আছো, সেফ আছো। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে বা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে প্রেষণা। ঠিক আছে? তো আজকে আমরা দেখব যে প্রেষণা অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই প্রশ্নগুলো এবং তার উত্তর নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? চলো আমরা সরাসরি চলে যাই আমাদের লেসনে। আজকে আমরা যে সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বা আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে: প্রেষণা বলতে কী বোঝায়, প্রেষণার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো, প্রেষণার প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো, কি কি উপায়ে কর্মীদের প্রেষণা দান করা যায়, মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি ব্যাখ্যা করো, বাংলাদেশের শ্রমিক কর্মীদের প্রেষণা দানের উপায় আলোচনা করো, প্রেষণার সীমাবদ্ধতা বা সমস্যাগুলি বর্ণনা করো। তো চলো আমরা সরাসরি আমাদের প্রশ্নে আর উত্তরে চলে যাই। প্রথমে আমরা দেখব যে আসলে প্রেষণাটা কী বা প্রেষণা বলতে কী বোঝায়। তোমরা স্ক্রিনে একটা সংজ্ঞা দেখতে পাচ্ছ। প্রেষণা হচ্ছে এমন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যা কোনো কর্মীকে স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পাদনে উদ্বুদ্ধ করে, ফলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে সচেষ্ট হয়। দেখো, এখানে বোঝাচ্ছে আসলে যে প্রেষণা হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে কর্মী কী করবে, কর্মীকে জোর করতে হবে না, কর্মী তার স্বইচ্ছায় বা স্বতঃস্ফূর্তভাবে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করতে চেষ্টা করবে। এটা হচ্ছে প্রেষণা। ঠিক আছে? এখন এই সম্বন্ধে বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। এখানে আমি একটা সংজ্ঞা উল্লেখ করেছি। দেখো, এইচ ওয়াইরিচ এবং এইচ কুঞ্জের মতে সমগ্র শ্রেণীর চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, প্রয়োজন এবং সমশক্তির জন্য যে সাধারণ ধারণা প্রয়োগ করা হয় তাকে প্রেষণা বলে। অর্থাৎ উনি বলছে যে যে প্রতিষ্ঠানে যে নিয়োজিত কর্মীগণ আছে তাদের যে চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, প্রয়োজন এবং সমশক্তির জন্য যে সাধারণ ধারণা তা প্রয়োগ করা হয় এবং কর্মী সেটা স্বতঃস্ফূর্তভাবে বা স্বইচ্ছায় করে। আমরা জানি যে একজন ব্যক্তি বা একজন কর্মীকে দিয়ে বিভিন্ন উপায়ে কাজ করানো যায়। তাকে শোষিত করে কাজ করানো যায়, তারপরে ভয় দেখে কাজ করা যায়, আর্থিক প্রলোভন দিয়ে কাজ করা যায়। ঠিক একইভাবে প্রেষণা এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কর্মীকে তার এমন একটি প্রক্রিয়া ব্যবহার করবে যার কী করবে, যে কর্মী স্বইচ্ছায়, তাকে ফোর্স করতে হবে না, সে নিজেই কাজটি তার সমগ্র ইচ্ছা দিয়ে বা সম্পূর্ণ মনো ইচ্ছা দিয়ে সে কাজটি করার চেষ্টা করবে। এটি হচ্ছে কি প্রেষণা। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব প্রেষণার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। দেখো, প্রেষণা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যবস্থাপক যত সুন্দর করে তার কর্মীকে প্রেষণা প্রদান করতে পারবে, সে ব্যবস্থাপক কিন্তু ততটা সাকসেস। কেননা কর্মী যখন তার নিজ ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে কোনো কাজ করবে, যে কোনো ব্যক্তি, তখন কিন্তু কাজটি খুব সুন্দর এবং সফল হয়। এখন আমরা দেখি নিম্নে আমরা 12টি গুরুত্ব দিয়েছি। এছাড়া অনেকগুলো গুরুত্ব রয়েছে, কিন্তু আমরা প্রধান 12টি গুরুত্ব দিয়েছি। একটু দেখে নেই। উৎপাদন বৃদ্ধি। দেখো, আমরা সংজ্ঞাতে পড়েছি যে প্রেষণার মাধ্যমে কর্মী তার সর্বোচ্চ বা তার সমস্ত শক্তি দিয়ে কাজটি স্বেচ্ছা করার জন্য উদ্বুদ্ধ থাকে বা করতে চেষ্টা করে। এতে কি হয়? কর্মী উৎপাদন বৃদ্ধি করতে পারে এবং কর্মী ডে বাই ডে দক্ষ হতে থাকে। এজন্য উৎপাদন বৃদ্ধি পায়। মানব সম্পদের সঠিক ব্যবহার। দেখো, একজন ব্যবস্থাপক সে কর্মীকে দেখে নির্ণয় করে যে এই কর্মীকে দিয়ে কোন উপায়ে সে প্রেষণা প্রদান করবে এবং এই কর্মীটি প্রেষণার কোন পদ্ধতিটি এই কর্মীকে উদ্বুদ্ধ করবে, তখন সে অনুযায়ী ওই মানব সম্পদকে ব্যবহার করে। এই জন্য মানব সম্পদের সঠিক ব্যবহার করা সম্ভব হয়। দক্ষতা বৃদ্ধি। যখন কর্মী তার স্বেচ্ছায় উৎফুল্লভাবে কাজটি করবে, তখন ক্রমাগত তার কি দক্ষতা বৃদ্ধি পেতে থাকে। অপচয় হ্রাস। দেখো, কর্মী যখন নিজে নিজে কাজটি করে এবং নিজের মনে করে কাজটি করে, তখন কিন্তু সে অপচয় করে না, সে ব্যয় হ্রাস করতে বা অপচয় রোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। কর্মীদের চাকরি ত্যাগের হার হ্রাস। দেখো, যেখানে কর্মী আনন্দ পাচ্ছে, কাজ করে প্রফুল্ল হচ্ছে, সে বেতন পাচ্ছে, সে তার মনের মতো করে কাজ করছে, সেখানে কিন্তু সে চাকরি ত্যাগের ইচ্ছা পোষণ করে না। শ্রমিক আন্দোলন হ্রাস। শ্রমিক যখন সন্তুষ্ট, তখন তার আন্দোলন করার প্রশ্নে ওঠে না, তখন সে স্বেচ্ছায় কাজটি সুন্দর করে করতে থাকে। এটি পেশার একটি অন্যতম গুরুত্ব।
নির্দেশনার সঠিক নির্দেশনার সঠিক ব্যবহার বা বাস্তবায়ন। নির্দেশনার সঠিক বাস্তবায়ন কি, যে একজন নির্দেশক বা ব্যবস্থাপক যেভাবে নির্দেশনা প্রদান করেন, কর্মী যখন মনোযোগ সহকারে স্বেচ্ছায় সে কাজটি করার ইচ্ছা পোষণ করে, তখন সে সঠিকভাবে সেই নির্দেশনাটি পালন করার চেষ্টা করে, যার ফলে কি হয়, কাজটি সুন্দরভাবে করা সম্ভব হয়ে থাকে। সম্পদের যথাযথ সংরক্ষণ। কর্মী যখন কাজটি সুন্দরভাবে করে বা স্বেচ্ছা করে, তখন সে সম্পদের যথাযথ সংরক্ষণ করে। প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি, যখন প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পরিবেশ সুন্দর হয়, এক কর্মীর সাথে আর এক কর্মীর সুন্দর সম্পর্ক থাকে, তারা মনোযোগ সহকারে কাজ করে, তখন প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের অস্থিরতা বিরাজ করে না, এই জন্য প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পেতে থাকে। ব্যবস্থাপনা শ্রমিক সম্পর্কের উন্নয়ন। দেখো, ব্যবস্থাপক যখন শ্রমিকদের সাথে উত্তম ব্যবহার করে, তাকে স্থিরভাবে কাজ করতে উৎসাহ দান করে, তখন অবশ্যই শ্রমিক কর্মীর সাথে কি হয়, ব্যবস্থাপনা শ্রমিকের সাথে সুন্দর একটি সম্পর্ক বিরাজ করে। সৃজনশীলতার বিকাশ। দেখো কর্মী যখন ভয়ে কাজ না করে, যখন যার ইচ্ছায় মনের মাধুরী মিশিয়ে কাজ করে, তখন কিন্তু সেখানে অটোমেটিকলি কি হয়, সৃজনশীলতার বিকাশ ঘটে। সহজতর লক্ষ্য অর্জন। যখন কর্মীকে সে একজন ব্যবস্থাপক নিজের আওতায় রেখে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তখন লক্ষ্য অর্জন করা খুব সহজ হয়ে যায় এবং তার লক্ষ্যে সে দ্রুত পৌঁছাতে পারে। ঠিক আছে, এই ছিল পেশনার গুরুত্ব। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। পেশনার প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, আমরা যদি দেখতে পাই, এখানে 8টি আমরা বৈশিষ্ট্য উল্লেখ করেছি। আমরা একটু দেখে নিই কী কী বৈশিষ্ট্য থাকে। পেশনা হলো একটি মনস্তাত্ত্বিক মতবাদ। দেখো, পেশনাকে কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না যে পেশনা কি, এটাকে কী করে। এটা হচ্ছে একটা মানসিক বা মনস্তান্ত্রিক অনুভূতি বা মতবাদ। কর্মী মনে মনে সন্তুষ্ট থাকে, এই জন্য বলা হয় পেশনা একটি মনস্তান্ত্রিক মতবাদ। সম্পূর্ণভাবে অনুপ্রাণিত হওয়া। কোন কর্মী কীভাবে, কোনো কর্মী আর্থিকভাবে পেশনা দান করলে অনুপ্রাণিত হয়, কোনো কর্মী যে অনার্থিক যে উপায়গুলো আছে সেই বিষয়ে অনুপ্রাণিত হয়। এখন কর্মীকে বোঝা যদি সুন্দরভাবে অনুপ্রাণিত করা যায়, তখন কিন্তু কাজটি সুন্দর হয়। ঠিক আছে, উদ্দেশ্য অভিমুখী। অবশ্যই কর্মীকে পেশনা দানের সময় আমাদের যে মূল উদ্দেশ্য সেটা মাথায় রেখে কিন্তু কাজ করে যেতে হয়। পেশনা একটি অসীম প্রক্রিয়া। দেখো, মানুষের চাহিদা অসীম, আমরা জানি। একটি পেশনার পদ্ধতি দিয়ে কিন্তু একটি কর্মীকে তুমি সারাক্ষণ বা দীর্ঘদিন অনুপ্রাণিত করতে পারবে না। ডে বাই ডে তার চাহিদার বৈচিত্র্য আসবে, তার চাহিদা বৃদ্ধি পাবে, তার চাহিদার পরিবর্তন হবে। এগুলো মাথায় রেখে তাকে প্রতিনিয়ত বৈচিত্র্যতার মাধ্যমে অনুপ্রাণিত করতে হবে। এটি একটি অসীম প্রক্রিয়া। পেশনা একটি কাজের শক্তি। পেশনা একটি কাজের শক্তি। দেখো, এখানে কাজের কথাটা 2বার আসছে, তোমরা এটা ঠিক করে নিও। পেশনা একটি কাজের শক্তি, অর্থাৎ যে পেশনাদান হচ্ছে কি, একটি কাজ করে নেওয়ার জন্য একটি উত্তম শক্তি, যা কর্মীকে কাজের প্রতি স্বতঃস্ফূর্তভাবে উৎসাহিত করে। জটিল বিষয়। দেখো, এই যে কর্মীকে পেশনাদানের পদ্ধতি, এটা কিন্তু খুব সহজ বিষয় না, এটা একটা কঠিন বিষয়। কেন, তোমাকে বুঝতে হবে কোন কর্মী কোন প্রক্রিয়ায় উৎসাহিত হচ্ছে, বা সে কোন প্রক্রিয়াটাই তাকে পেশনা দেওয়া যায় বা তাকে উদ্বুদ্ধ করা যায়, এটি বুঝে তাকে পেশনার যে পদ্ধতি সেটি অ্যাপ্লাই করতে হবে। আকাঙ্ক্ষা হতে পেশনার উদ্ভব। দেখো, একটা কর্মীর যে মনস্তান্ত্রিক যে আকাঙ্ক্ষা, অভিলাষ, এগুলো বুঝে তাকে পেশনা দিতে হবে। পেশনা আর্থিক বা অনার্থিক হতে পারে। দেখো, প্রত্যেক কর্মী যে শুধু আর্থিক পেশনা পেয়ে উৎসাহিত হবে তা না, কিন্তু পেশনা আর্থিকও হতে পারে, আবার অনার্থিকও হতে পারে। অনেক সময় দেখবো অনেক কর্মী কম টাকায় বা কম মজুরিতে সে একটা প্রতিষ্ঠানে কাজ করতে উৎসাহিত হচ্ছে, আবার অনেক প্রতিষ্ঠানে অধিক বা অর্থ প্রদান করেও তাকে কাজে নেওয়া যাচ্ছে না। এটি আসলে একটি জটিল বিষয়। এই জন্য কর্মীকে বুঝতে হবে যে এই কর্মীটাকে কিভাবে আর্থিক বা অনার্থিক কোন উপায়ে পেশনা দান করতে হবে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, কি কি উপায়ে কর্মীদের পেশনা দান করা যায়। দেখো, আমরা সাধারণভাবে যে বিশেষজ্ঞরা আলোচনা করেছেন, এখানে পেশনাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে মূলত। একটি হচ্ছে আর্থিক পেশনা, একটা হচ্ছে অনার্থিক পেশনা। আমরা প্রথমে আর্থিক পেশনাগুলো নিয়ে একটু আলোচনা করব, যে আর্থিক পেশনাগুলো কি কি। প্রথমেই দেখো, বেতন। আমরা জানি যে যদি উচ্চ মূল্যের বা ভালো বেতন দেওয়া হয়,
সেখানে কিন্তু কর্মী কাজ করতে উৎসাহ ফিল করে। এজন্য ভালো একটি বেতন একটি পেশনার অন্যতম উপায়। মুনাফার অংশ, কর্মীকে যদি বলা হয় যে তাকে যে মুনাফা অর্জন হবে তার একটা অংশ কর্মীকে দেওয়া হবে, তখন কিন্তু সে সচেষ্ট থাকে কীভাবে মুনাফার পরিমাণ বৃদ্ধি করা যায়, কারণ এখানে মুনাফার পরিমাণ বৃদ্ধি পেলে তারও লাভ আছে আর্থিকভাবে। বোনাস, কর্মীকে যদি নির্দিষ্ট বা ভালো বোনাস দেওয়া যায় তাহলে সে উৎফুল্লভাবে কাজ করতে থাকে। পদোন্নতি, কর্মী যদি বুঝতে পারে যে এই কাজটা যদি আমি সফলভাবে করতে পারি, সুন্দরভাবে করতে পারি, তাহলে আমার পদোন্নতি হবে, তখন কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সে কাজটি করার চেষ্টা করে। পুরস্কার, দেখো একটা কর্মী সে রেগুলারভাবে করে যাচ্ছে, যদি এখানে একটা বৈচিত্র্য আনা যায় যে এই কাজটি যদি তুমি সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে করতে পারো বা সবচেয়ে ভালোভাবে যে করবে তাকে পুরস্কার দেওয়া হবে, তখন কিন্তু একটা ভালো মানে ইতিবাচক একটা প্রতিযোগিতা বিরাজ করে, কে কত ভালো কাজটি করতে পারে, তখন অটোমেটিকলি কি হয়, কাজটি সুন্দর হয়। রেশন হচ্ছে, আমরা জানি যে রেশন হচ্ছে কম মূল্যে দৈনন্দিন যে দ্রব্যমূল্য সেগুলো বিতরণ করা। এই রেশনের ব্যবস্থা থাকলেও একটি আর্থিক পেশনা যা কর্মীকে উৎসাহিত করে। ক্যান্টিন সাবসিডি হচ্ছে কি, যদি সেখানে খাদ্যদ্রব্য বা খাদ্যের নিরাপত্তা থাকে, ক্যান্টিনের ব্যবস্থা থাকে, এটিও একটি আর্থিক পেশনা। পরিবহনের সুবিধা, পরিবহনের জন্য অনেক সময় দেখা যায় কর্মী অফিসে আসতে লেট হয়, তার মেজাজ খিটখিটে থাকে, তাকে জ্যাম, এটা যদি না হয়, যদি অফিস থেকে পরিবহনের ব্যবস্থা থাকে, তখনও কিন্তু সেটি পরিবহনের খরচ যদি অফিস বেয়ার করে, এখানেও কিন্তু একটা আর্থিক উৎফুল্লতা বা উৎসাহ কাজ করে, এটি একটি আর্থিক পেশনার অন্তর্ভুক্ত। চিকিৎসার সুবিধা, দেখো কর্মী যদি অসুস্থ থাকে, তার নিজের পকেটে টাকা খরচ করে চিকিৎসা করতে হয়, তখন সে কিন্তু খুব বেশি বিপদে না পড়লে বা খুব বেশি অসুস্থ না হলে সেই চিকিৎসা করাবে না। আর যদি অফিস থেকে চিকিৎসার সুবিধা থাকে, তাহলে সে একটু অসুস্থ হলে চিকিৎসা করাবে, সে সুস্থ থাকবে, আর সুস্থ দেহে সে সুন্দরভাবে কাজ করতে পারবে, খুব স্বাভাবিক একটা বিষয়। বাসস্থানের সুবিধা, দেখো যদি বাসস্থান সুন্দর না থাকে তাহলে কিন্তু তার স্বাস্থ্য ভালো থাকবে না, তার মন মেজাজ ভালো থাকবে না, তখন সে কাজে মনোযোগ দিতে পারবে না। এই জন্যে বাসস্থানের সুবিধাটি আর্থিক সুবিধার একটি বড় উপায়। এই হচ্ছিল আমাদের আর্থিক পেশনা। এখন আমরা দেখি যে অনার্থিক পেশনাগুলো কী কী। এই আর্থিক পেশনা ছাড়াও যে অনার্থিক পেশনাগুলো আছে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো অধিকার ক্ষমতা ও কর্তব্যের সুনির্দিষ্টতা, দেখো কর্মীর যে অধিকার আছে এবং তার কতটুকু ক্ষমতা এবং তার কর্তব্য কী, এটা যদি সুনির্দিষ্টভাবে বুঝিয়ে দেওয়া যায়, কর্মী কিন্তু হীনমন্যতায় ভোগে না বা কর্মী তার দায়িত্ব সম্বন্ধে সচেতন হয়। এটি একটি অনার্থিক পেশনার অন্তর্ভুক্ত। সুষ্ঠু পরিবেশ, দেখো কাজের পরিবেশ যদি সুন্দর না হয়, সাবলীল না হয়, তাহলে কিন্তু কর্মী কাজ করতে উৎসাহিত হয় না, তার কাজ করতে সে মনোনিবেশ করতে পারে না। এজন্য সুষ্ঠু একটি পরিবেশ কাজের জন্য খুবই উপযোগী। আনন্দদায়ক কাজ, যে কাজটি কর্মী পছন্দ করে না, সেই কাজটি তাকে দিয়ে করানো হলে সেই কাজটি কিন্তু আমরা খুব ভালো হবে এটা আশা করা আসলে বোকামি, কারণ এই কাজটি সে পছন্দ করে না, তাকে দিয়ে জোর করে করিয়ে নেওয়া হচ্ছে। আর যে কাজটিকে সে ভালোবাসে, পছন্দ করে, সে কাজটি করতে কিন্তু সে আনন্দ পাবে। এই জন্য আনন্দদায়ক কাজটি অনার্থিক পেশনার অন্তর্ভুক্ত। উত্তম ব্যবহার ও প্রশংসা, দেখো প্রত্যেক মানুষ অনার চায়, সে ভালো ব্যবহার পেতে চায়। এখন যদি ব্যবস্থাপক কর্মীর সাথে দুঃসায় ব্যবহার করে, খুব খারাপ ব্যবহার করে, রাফ বিহেভ করে, সে সুন্দর কাজ করতেছে, তার প্রশংসা না করে, তাহলে কিন্তু কর্মী ডে বাই ডে কী হবে, সে কাজের আগ্রহ হারিয়ে ফেলবে, আর একরকম করলেই তো হয়, এরকম আর কি ব্যাপারটা। প্রতিষ্ঠানের সুনাম, দেখো কর্মীর একটি মনস্তাত্ত্বিক বিষয় হচ্ছে কি, আমি অমুক প্রতিষ্ঠানে কাজ করি, প্রতিষ্ঠানের সুনাম থাকলে সে বলতে পছন্দ করে, সে প্রাউড ফিল করে, আমি একটি ভালো প্রতিষ্ঠানে আছি, এটা বলতে সে স্বাচ্ছন্দ্য ফিল করে, সে নিশ্চয়তা ফিল করে। প্রশিক্ষণের সুবিধা, প্রতিষ্ঠানে যদি বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ থাকে, তাহলে কর্মী কি পায়, সে চিন্তা করে যে আমার এখান থেকে যে অভিজ্ঞতা হচ্ছে, আমি এখানে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছি, এটা তার জন্য একটা বড় অনার্থিক সুবিধা। গণতান্ত্রিক ব্যবস্থাপনা, দেখো কেউ বন্দি থাকতে চায় না, প্রত্যেকে গণতান্ত্রিক বা স্বাধীনতা পছন্দ করে। প্রতিষ্ঠানে যদি গণতান্ত্রিক ব্যবস্থাপনা থাকে, তাহলে কর্মী সহজেই কাজের প্রতি উৎসাহিত হয়। ব্যক্তিগত সমস্যার প্রতি সহানুভূতি, বিভিন্ন কারণে কর্মীর মন খারাপ থাকতে পারে, যদি ব্যবস্থাপক তার ব্যক্তিগত সমস্যার প্রতি সহানুভূতি দেখায়, ছুটির ব্যবস্থা করে, আর্থিক সাহায্যের ব্যবস্থা করে, বা মনস্তাত্ত্বিকভাবে তাকে উৎসাহ দেয় বা তাকে শক্তি যোগায়, তাহলেও কিন্তু কর্মী কাজে উৎসাহ ফিল করে, এবং এটি একটি অনার্থিক পেশনার অন্তর্ভুক্ত।
ঠিক আছে, এই ছিল কী কী উপায়ে কর্মীদের পেশনা দান করা যায় তার কতগুলো উদাহরণ। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। মাসলোর চাহিদা সোপান তত্ত্ব ব্যাখ্যা করো। দেখো এখানে এক্স ওয়াই একটা চাহিদা তত্ত্ব আছে, ওইটা আমরা দেখিনি। মাসলোর চাহিদা তত্ত্বটি অধিক জনপ্রিয় হয়েছে, এই জন্য আমরা মাসলোর চাহিদা তত্ত্বটি বেশি করে আলোচনা করব। মাসলো উনি একটি তত্ত্ব আবিষ্কার করেছেন, এই তত্ত্বটি নিয়ে আমরা বিস্তারিতভাবে জানব। আসলে ব্যবস্থাপনার ক্ষেত্রে মাসলোর চাহিদা তত্ত্বটি কিন্তু বেশ ভালো কাজ করে। তো মাসলোর চাহিদা তত্ত্বটি ছিল, উনি মানুষের সমস্ত চাহিদাকে সাধারণভাবে 5টি ভাগে ভাগ করেছে। কয়টি ভাগে ভাগ করেছে? 5টি ভাগে ভাগ করেছে। 5টি ভাগ কি কি? একটা হচ্ছে শারীরিক বা দৈহিক প্রয়োজন, 2 নম্বরে দেখো নিরাপত্তার প্রয়োজন, সামাজিক প্রয়োজন এবং আত্মতৃপ্তির প্রয়োজন, আর লাস্টে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে সৃজনশীলতা ও বিশেষ অবদানের প্রয়োজন। একদম লাস্টে উনি এটা বলেছেন। তো প্রথমে আমরা দেখি উনি প্রথমে 5টি ভাগে কি ভাগ করেছেন, শারীরিক ও দৈহিক প্রয়োজন। এখানে আমরা জানি মানুষের 5টি মৌলিক চাহিদা রয়েছে, সেটা তোমরা সবাই জানো, তারপর আমি একবার তোমাদেরকে মনে করাই দিচ্ছি। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আর কি শিক্ষা। এই 4টি হচ্ছে মানুষের মৌলিক অধিকার, এই 4টি মানুষের লাগবে, এই 4টি অধিকার। এখন একটা মানুষ এই 5টা পেলে কি সে হ্যাপি বা নিজেকে পরিপূর্ণ মনে করে? না। একটা মানুষের যখন এই 5টি মৌলিক চাহিদা বা শারীরিক চাহিদা পূরণ হয়ে যায়, তখন সে কি করে? তখন সে নিরাপত্তার অভাব বোধ করে। আমার যদি একটি ভালো বাড়ি হতো বা আমি যদি নিরাপদে থাকতে পারতাম, আমার বাড়িটা যদি আর একটু নিরাপদ হতো, জীবনের এরকম ফিল করে সে। 3 নম্বরে দেখো সে সামাজিক প্রয়োজন, যে সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য বা সামাজিকভাবে একে অপরের সাথে চলার মতো সামাজিকতা রক্ষার জন্য যা যা প্রয়োজন, এখানে সে একটা ফিল করে যে সামাজিকভাবে আমি কি করব, এটা আত্মতৃপ্তিও করে। দেখো প্রথমে সে কি করলো, প্রথমে কিন্তু সে ভাবলো যে আমার শারীরিক যে মৌলিক চাহিদাগুলো আছে এগুলো পূরণ হলে আমি হ্যাপি। আমরা বলি যে খাদ্যদ্রব্য, বাসস্থান বা মৌলিক চাহিদাগুলো হলে আমি হ্যাপি, কিন্তু না, এগুলো একজন ব্যক্তি পাওয়ার পর সে দেখবা আরও অভাব ফিল করবে। এটা মানুষের চিরন্তন চারিত্রিক একটা বৈশিষ্ট্য। এরপর নিরাপত্তার চাহিদাও তার পূরণ করা হলো, এখন সে চাইবে কি সামাজিক প্রয়োজন। অমুকের একটা ভালো বাড়ি আছে, আমার এই ভালো বাড়িটা, অমুকের ভালো গাড়ি আছে, আমার ভালো গাড়ি প্রয়োজন। আত্মতৃপ্তির প্রয়োজন, দেখো সামাজিক প্রয়োজন তার মিটে গেল, এখনও তার আত্মতৃপ্তি হয়নি। সে কি চাইবে? সে চাইবে যে আরও কিছু, যার তার পাশের প্রতিবেশী হোক বা বন্ধুবান্ধব হোক বা আত্মীয় স্বজন হোক, সে ওর চেয়ে আমার একটা কম, মানে আত্মতৃপ্তি তার আসতেছে না। মানুষের অভাব হচ্ছে অসীম। যাই হোক, এটাও তার পূরণ হয়ে গেল। লাস্টে এখানেই কিন্তু তার চাহিদা শেষ না। এখন যখন এই 4টি বৈশিষ্ট্য এই মাসলোর মতে যখন পূরণ হয়ে গেল, তখন সে চিন্তা করে সৃজনশীলতা ও বিশেষ অবদানের প্রয়োজন। এখন সে আরও বিশেষ কিছু চায়, সে অনেকের মধ্যে অন্যতম হতে চায়, সে নিজেকে হাইলাইট করতে চায়। ঠিক আছে, সৃজনশীলতা ও বিশেষ অবদানের প্রয়োজন। এখন দেখো এই যে মাসলো যে চাহিদা তত্ত্বটি বা চাহিদা সোপান তত্ত্বটি ব্যাখ্যা করছে, এটা কি শেষ না। উনার এই চাহিদা সোপান তত্ত্বটির কিছু সমালোচনাও রয়েছে, আমরা একটু বলে দিই সমালোচনাগুলো কি। সমালোচনাগুলো হচ্ছে, উনি বলেছেন যে উনি মানবিক যে চরিত্রগুলোকে মাসলো উনি 5টি ভাগে ভাগ করেছেন। এখানে বিভিন্ন ব্যক্তির বলছেন না, মানসিক চরিত্র হচ্ছে, মানুষের চরিত্র হচ্ছে বৈচিত্র্যময়, এটাকে সে নির্দিষ্ট 5টি ভাগে ভাগ করা যায় না, এটা তারা মত প্রকাশ করেছে। 1 নম্বর। 2 নম্বরে তারা বলেছে যে প্রত্যেকটা ব্যক্তি যে শারীরিক চাহিদা পূরণ হলে যে অন্য চাহিদা আশা করবে তা না। অনেক ব্যক্তি আছে যে আমার যা আছে সে অতটুকু নিয়ে সে শান্তি থাকে। 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে যে আত্মতৃপ্তি, সবাই কিন্তু আত্মতৃপ্তি চায় না, আবার অনেকে অন্যতম হতে চায় না, সে কম বেশি পেয়ে সুস্থ। এরকম বিভিন্ন সমালোচনায় সম্মুখীন হয়েছেন এই মাসলো চাহিদা তত্ত্বটি। যাই হোক, আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে মাসলো চাহিদা তত্ত্বটি কী। ঠিক আছে, নেক্সটে আমরা দেখি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। দেখো বাংলাদেশের শ্রমিক কর্মীদের পেশনাদানের উপায় আলোচনা করো। বাংলাদেশের শ্রমিক কর্মীদের কীভাবে পেশনাদান করা যায়। আমরা আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলি। এখানে 16টি পয়েন্ট দেওয়া হয়েছে, এখানে আরও অনেক পয়েন্ট থাকতে পারে বা আছে, কিন্তু আমরা বিশেষ 16টি পয়েন্ট নিয়েছি যে যাতে আমরা মোটামুটি একটা ভালো ধারণা লাভ করতে পারি যে বাংলাদেশ শ্রমিক কর্মীদের কী কী উপায়ে পেশনাদান করা হচ্ছে বা হতে পারে। প্রথমে হচ্ছে বেতন ও ভাতা, ভালো একটি বেতন ও ভাতা দিয়ে দেওয়া হয়। নিরাপত্তা, তাদেরকে
ভালো চাকরির ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা নেই, নিরাপত্তা প্রদান করা হয়, ভালো বোনাস, আকর্ষণীয়, অর্থাৎ যে আকর্ষণীয় যে জব, তার যে পছন্দের যে কাজটা সেটাকে দেওয়া হলে সেই কাজটা কিন্তু সে চেষ্টা করে ভালো মতো করতে। কাজের ভিত্তিতে বেতন, তার কাজের জটিলতা বা কাজের গুরুত্ব এই ভিত্তি করে বেতন দেওয়া উচিত। চাকরির নিরাপত্তা দেওয়া উচিত, যে এই তুমি যেখানে কাজ করতেছো এখানে একটা নিরাপত্তা আছে, অর্থাৎ তোমার হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। বাসস্থান ও যাতায়াতের সুবিধা, দেখো আমাদের যে বিশেষ করে দেশের অবস্থা, যদি আমরা নির্দিষ্ট করে ঢাকা শহরের কথা বলি, দেখো যে এখানে যাতায়াত ব্যবস্থা আর বাসস্থান ব্যবস্থায় মানুষের আয়ের মানে কি বলবো 60 থেকে 70 বা 60 থেকে 70% হচ্ছে তার যাতায়াতে আর বাসস্থানে চলে যায়, আবার কখনো কখনো এর বেশিও যায়। তো এখানে কি হয়, সে হীনমন্যতায় ভোগে যে এত খরচ হয়ে যায়। এটা যদি তাকে নিশ্চিত করা যায় তখন সে কিন্তু একটু মনে শান্তি পায়। প্রশিক্ষণ ও তদারকিকরণ, দেখো এখানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বলা হয় অভিজ্ঞতা, কিন্তু একজন ব্যক্তি যদি কাজ না করে তাহলে সে অভিজ্ঞতা কোথা থেকে অর্জন করবে? এজন্য একজন অনভিজ্ঞ কর্মীকে নিয়ে যদি তাকে প্রশিক্ষণ দিয়ে তদারকিকরণ করে যোগ্য করা যায় তাহলে কিন্তু তাকে দিয়ে ভালো কাজ করিয়ে নেওয়া সম্ভব। খেলাধুলা ও চিত্ত বিনোদন, মানুষ কাজ করতে করতে বোর ফিল করে, সে একঘেয়েমি অনুভব করে। এতে যদি খেলাধুলা ও চিত্ত বিনোদনের সুযোগ থাকে তাহলে কাজটি করতে কিন্তু সে কী পায়, আনন্দ পায়। শিক্ষার সুযোগ, আমাদের দেশে অনেক কর্মী আছে যারা শিক্ষা গ্রহণ করতে চায়, কিন্তু তাদের দৈনন্দিন বা মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য তাদেরকে কাজ করতে হয়। এখানে যদি শিক্ষার জন্য সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু তারা কাজে উৎসাহ ফিল করে। অবসরকারী সুযোগ সুবিধা, দেখো যদি তাকে অবসরকারী সুযোগ সুবিধা দেওয়া হয় তখন কিন্তু সে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে না, সে খুব শান্ত মস্তিষ্কে ভালোভাবে মনোযোগ সহকারে কাজ করতে পারে। আর তার যদি চিন্তা থাকে আরে এই কয়দিন কাজ আছে, এরপর আমার কি হবে, কি খাবো, কি পরবো, এরকম যদি সে হীনমন্যতায় ভোগে তাহলে কিন্তু তার পক্ষে সুন্দরভাবে কাজ ডেলিভারি দেওয়া সম্ভব নয়, কখনোই না। ভবিষ্যৎ তহবিলের সুযোগ, ভবিষ্যৎ থেকে যদি সে চিন্তা করে আমার চাকরি শেষে আমার কোনো চিন্তা নাই, ভবিষ্যতে আমি একটা ভালো অ্যামাউন্ট পাবো যা দিয়ে আমি সে জীবনে ভালো একটা কিছু করে বা আরামে থাকতে পারবো, নিশ্চিতভাবে থাকতে পারবো, তাহলে কিন্তু সে নিশ্চয়তা ফিল করে কাজের ক্ষেত্রে। মুনাফার অংশ, কাজের যদি একজন ব্যক্তি যদি জানে যে এখানে যদি এই প্রতিষ্ঠানে যদি অধিক মুনাফা হয় আমারও লাভ, তাহলে কিন্তু সে কাজ যতটা সম্ভব সে সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করবে। আর সে যদি বলে আমার বেতন তো নির্দিষ্ট, মুনাফা বেশি হলেই কি কম হলেই কি, তাহলে কিন্তু এই যে এই মানসিকতাটা এটা থাকে না। এই জন্য তাকে যদি একটা মুনাফার অংশ দেওয়া হয় তাহলে কাজে সে উৎসাহী হবে। ওভারটাইম, এখন তার নির্দিষ্ট কাজের বাইরে সে অতিরিক্ত কাজ করবে। এখন সে যদি জানে যে এই অতিরিক্ত কাজ করাতে আমার কোনো লাভ নেই, আমি অতিরিক্ত টাকা পাবো না, তাহলে কিন্তু সে কাজ করতে বিরক্তি ফিল করবে, তার ভালো লাগবে না কাজটা করতে। আর সে যদি বুঝে যে আমি এই অতিরিক্ত যে কাজ করছি এই জন্য আমি অতিরিক্ত টাকা পাবো, তাহলে কিন্তু কাজটি সে সুন্দরভাবে করবে। বার্ষিক বেতন বৃদ্ধি, সে যদি জানে, আমরা জানি ডে বাই ডে প্রত্যেক দিন দৈনন্দিন যে উপকরণ এর দাম বৃদ্ধি পাচ্ছে, এই নিয়ে সে কিন্তু একটা হীনমন্যতায় ভোগে। সে তো জানে যে বছর গেলেই বা বার্ষিকভাবে বেতন বৃদ্ধি পাবে, তাহলে কিন্তু সে মনের দিক দিয়ে শান্তি পায়। ট্রেড ইউনিয়ন হচ্ছে কি যে কোনো জায়গায় কাজের মান বা একই সব জায়গায় কিন্তু কাজের মান একরকম নয় বা কাজের ডিমান্ড একরকম না, এই জন্য ট্রেড ইউনিয়নও আমাদের জন্য খুব প্রয়োজনীয় একটা পেশনাদানের উপায়। ঠিক আছে, এ ছিল বাংলাদেশের শ্রমিক কর্মীদের পেশনাদানের উপায়সমূহ। এরপরে দেখো পেশনার সীমাবদ্ধতা বা সমস্যাগুলি বর্ণনা করো। পেশনার সীমাবদ্ধতা বা সমস্যাগুলো কি কি? দেখো চাহিদার ভিন্নতা, দেখো প্রত্যেক কর্মীর চাহিদা কিন্তু ভিন্ন। একজন উত্তম ব্যবস্থাপককে বুঝতে হবে যে এই কর্মীর চাহিদাটা কীরকম, এটা বুঝে যদি সে পেশনা দান করতে পারে তাহলে কিন্তু সে সাকসেস। মানসিকতার পার্থক্য, প্রত্যেক ব্যক্তি যে একই পেশনায় উৎসাহিত হবে তা কিন্তু নয়, মানসিকতার পার্থক্যের কারণে এক এক ব্যক্তি এক এক কর্মী এক একভাবে সে পেশনা অনুভব করবে বা সে কাজে উৎসাহ বোধ করবে, সেই অনুযায়ী তাকে পেশনা দান করতে হবে। ব্যবস্থাপনার পক্ষপাতিত্ব, দেখো অনেক সময় দেখা যায় যে আমরা যেটাকে বলি স্বজনপ্রীতি, ব্যবস্থাপনার পক্ষপাতিত্ব, এই কারণে কিন্তু কর্মী বিরক্ত থাকে, সে কাজ করতে পছন্দ করে না। মর্যাদাগত পার্থক্য, দেখো আমাদের দেশে এই যে পারিপার্শ্বিক যে বহির্বিশ্বগুলো আছে উন্নত দেশগুলো, এখানে কিন্তু কাজের মধ্যে পার্থক্য ততটা পরিলক্ষিত হয় না, কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে কি
আমার চেয়ে উদ্যতন একটা ব্যক্তি আছে, তাকে সে নিজেকে খুব বড় টাইপের বা নিজেকে খুব মর্যাদাশীল মনে করে, আর তার নিচে যে কাজ করে তাকে খুব অমর্যাদাশীল বা ছোট মনে করে। এটা কিন্তু একটা বড় সমস্যা, এটা আসলে করা যাবে না, বা এটা একটা বড় সমস্যা পেশার ক্ষেত্রে। কাজের ধরন, আমাদেরকে মনে রাখতে হবে যে কাজের ধরন, কোনো কাজের ঝুঁকি বেশি, কোনো কাজ বেশি কঠিন, কোনো কাজে জীবনের ঝুঁকি আছে, বিভিন্ন কাজের ধরন থাকতে হবে। এই অনুযায়ী কিন্তু তার যে বেতন ভাতা বা তাকে মর্যাদা এগুলো নির্ণয় করতে হয়। কর্মীদের ক্ষমতা ও দক্ষতার ভিন্নতা, দেখো প্রত্যেক কর্মীর ক্ষমতা ও দক্ষতা কিন্তু ভিন্ন। এখন দক্ষ কর্মীকে দিয়ে দক্ষ কাজ করাতে হবে, এবং কোন কর্মী কোন কাজের জন্য উপযুক্ত বা দক্ষ এটা বুঝেই কিন্তু তাকে উক্ত কাজের ভার অর্পণ করতে হবে বা দিতে হবে। শ্রমিক সংঘের অসহযোগিতা, শ্রমিক সংঘের অসহযোগিতা, দেখো আমাদের শ্রমিক সংঘ অনেক সময় বিভিন্ন ভুল সিদ্ধান্ত নেয় বা প্রলোভিত হয়ে বিভিন্ন অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে, এগুলো আসলে একটা বড় সমস্যা। পরিবর্তনে বাধা, দেখো আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে কি, আমরা নতুনকে গ্রহণ করতে খুব আমাদের সমস্যা হয়ে যায়, আমরা পরিবর্তনকে ভয় পাই, এটা একটা বড় প্রবলেম। পৃথিবী যে এটা প্রতি ন্যানো সেকেন্ডে প্রতি মিনিট পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে আমাদের পজিটিভলি নিতে হবে, এটা একটা বড় প্রবলেম। ব্যবস্থাপকদের সীমাবদ্ধতা, দেখো ব্যবস্থাপকের সারা প্রতিনিয়ত তাকে বৈচিত্র্যতার দিকে, প্রতিনিয়ত বহির্বিশ্বের দিকে খেয়াল রাখতে হবে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, ব্যবস্থাপনার পদ্ধতি চেঞ্জ হচ্ছে, এগুলো তাকে বুঝতে হবে। এটা একটা বড় সমস্যা আমাদের দেশের ব্যবস্থাপকদের সীমাবদ্ধতা। আর্থিক সীমাবদ্ধতা, আমরা জানি আমাদের দেশ কিন্তু আর্থিকভাবে ততটা সচ্ছল নয়, এখনও আমাদের দেখা যাচ্ছে যে 60 থেকে 70% জনতা বা নাগরিক সে কী বলে দারিদ্র্যসীমার নিচে বাস করে, যদিও কাগজ কলমে দেখা যায় যে আমরা 80% করতেছি, কিন্তু এটা আসলে ঠিক না, আমাদের অনেক আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, এটা আমরা জানি, এটা পেশেন্টের ক্ষেত্রে একটি বড় সমস্যা। ঠিক আছে, নেক্সটে আমরা যা দেখব সেটা হচ্ছে যে উক্ত যে বিষয়গুলো আলোচনা করলাম, এটা আমরা একটু প্রতিনিয়ত যে যা করি আমরা রিভাইজ দিই, একটু রিভাইজ দিয়ে নেব। ঠিক আছে, একটু রিভাইজ দিয়ে নিই কী কী আজকে আমরা শিখলাম। আমরা আজকে যে 6টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি পেশেন্ট অধ্যায় থেকে, এটাই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তোমরা যদি এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে দিও, বুঝতে পারো, তাহলে প্রশ্ন যদি একটু চেঞ্জ করেও আসে ভাষাগতভাবে, তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে উত্তরগুলো দিয়ে আসতে পারবে। আমি এমনভাবে প্রশ্নগুলো সিলেক্ট করেছি। তারপরে একটু দেখে নিই কী কী করলাম। পেশনা বলতে কী বোঝায়, পেশনার গুরুত্ব পড়েছি আমরা, পেশনার প্রকৃতি বা বৈশিষ্ট্য পড়েছি, কী কী উপায়ে কর্মীদের পেশনা দান করা যায় এগুলো সম্বন্ধে জেনেছি। মাসলোর চাহিদা তত্ত্বটি আমরা ব্যাখ্যা করেছি, বাংলাদেশের শ্রমিক কর্মীদের পেশনা দানের উপায়গুলো আলোচনা করেছি, আর পেশনার সীমাবদ্ধতা বা সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, প্রথমে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে পেশনা বলতে কী বোঝায় আমরা দেখেছি, আমরা পড়েছি যে পেশনা হচ্ছে এমন একটি ব্যবস্থাপক প্রক্রিয়া বা পদ্ধতি যে কোনো কর্মীকে স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পাদনে উদ্বুদ্ধ করে, ফলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে সচেষ্ট হয় বা চেষ্টা করে। এইচ অয়রিচ এবং এইচ কুঞ্জের মতে সমগ্র শ্রেণীর চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, প্রয়োজন এবং সমশক্তির জন্য যে সাধারণ ধারণা প্রয়োগ করা হয় তাকে পেশনা বলে। এটি ছিল আমাদের পেশনা বলতে কী বোঝায়। এরপর আমরা পেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা পড়েছি, আমরা 12টির গুরুত্ব বা প্রয়োজনীয়তা পড়েছি, এটা একটু দেখে নেবে, বিস্তারিত আলোচনা করেছি। এরপর আমরা পেশনার প্রকৃতি বা বৈশিষ্ট্য পড়েছি 8টা, যে পেশনা হলো একটি মনস্তাত্ত্বিক বিষয়, এটি দেখা যায় না, সম্পূর্ণভাবে অনুপ্রেরিত হওয়া, উদ্দেশ্য অভিমুখ, নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। পেশনা একটি অসীম প্রক্রিয়া, অর্থাৎ পেশনা একবার একজনকে দিলে যে শেষ হয়ে গেল বা একই পদ্ধতি সবার সামনে ক্ষেত্রে একই কাজ করবে এগুলো না, এটা একটা অসীম প্রক্রিয়া। পেশনা একটি কাজের শক্তি, জটিল বিষয়, আকাঙ্ক্ষা হতে পেশনার উদ্ভব, পেশনা আর্থিক বা অনার্থিক হতে পারে, পেশনা যে শুধু আর্থিকভাবে হবে এটি না, এটি আর্থিক অনার্থিক উভয় হতে পারে। এরপর আমরা করেছি কী কী উপায়ে কর্মীদের পেশনা দান করা যায়, এখানে আমরা আর্থিক কিছু পেশনা পড়েছি আর অনার্থিক কিছু পেশনা পড়েছি, এ নিয়ে আমরা আলোচনা করেছি। মাসলোর চাহিদা তত্ত্বটি আমরা ব্যাখ্যা করেছি, আমরা বলেছি যে মাসলোর মানুষের সামগ্রিক যে চরিত্র এর উপর ভিত্তি করে তার যে তত্ত্ব, এখানে 5টি ভাগে মানুষের চরিত্রকে ভাগ করেছেন, শারীরিক বা দৈহিক প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন, সামাজিক প্রয়োজন, আত্মতৃপ্তির প্রয়োজন, সৃজনশীলতা ও বিশেষ অবদানের প্রয়োজন, এগুলো বলেছেন। এবং তার যে কিছু সমালোচনা আছে এই তত্ত্বটি, সেটিও আমরা বলেছি যে
যে বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন ব্যাগেটে সমালোচনা করেছেন। বাংলাদেশি শ্রমিকদের যে পেশনাদানের উপায়, এখানে আমরা দেখেছি যে 16টি উপায় বর্ণনা করা হয়েছে যে বাংলাদেশি শ্রমিকদের কীভাবে পেশনাদান করা যায়, এটা আমরা আলোচনা করেছি। এরপর আমরা পেশনার সীমাবদ্ধতা বা সমস্যাগুলি করেছি। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের মূল বিষয়। তো আজকে এই পর্যন্তই ক্লাস শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমরা ক্লাস শেষ করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাসায় থাকবা, সেফ থাকবা। আল্লাহ হাফেজ।